শুধুমাত্র প্যাকেট মশলা ব্যবহার করে কত সহজে এবং অল্প সময়ে ঝটপট মজাদার তেহরি রান্না করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো রেসিপিটির সাথে থাকবেন, আপনাদেরও ভালো লাগবে। তেহরি রান্না করতে গেলে অনেকেই অনেক ধরনের মশলা ব্যবহার করেন, কিন্তু আমি খুব বেশি মশলা ব্যবহার করব না। আমি প্রাণের একটা মশলা ব্যবহার করব আর সামান্য আদা রসুন বাটা দিব। এছাড়া তেমন কোনো মশলা ব্যবহার করব না। খুবই সহজ উপায়ে আপনাদের সাথে শেয়ার করব পুরো রেসিপিটি। এখানে আমি প্রায় 1 কেজির মতো গরুর গোশত নিয়েছি আর এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আদা রসুনের পেস্ট, কাঁচা ঝাল, প্যাকেট মশলা আর টক দই ছিল না, আমি তেঁতুল দিয়ে টক দই তৈরি করে নিয়েছি আর নিয়েছি দুধ। সবগুলো উপকরণ রেডি হয়ে গেলে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। আমি এখানে 80% পেঁয়াজ বেরেস্তা রান্নায় ব্যবহার করব, এজন্য আমি কোনো ধরনের পেঁয়াজ বাটা ব্যবহার করব না। আর 20% আমি পরবর্তী কাজের জন্য রেখে দিব। যেই পাত্রে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি সেই পাত্রেই সরিষার তেল ঢেলে দিলাম আর অল্প একটু পেঁয়াজ কুচি নিয়েছি। যেহেতু আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করছি না, তাই অল্প পেঁয়াজ নিয়েছি। আর বেরেস্তা তো আছেই, এখানে আমি বাদাম বাটা দিয়েছি আর আদা রসুনের পেস্ট ভেজে নেব। যেহেতু এখানে এরপরে অল্প একটু মশলা কষানো হয়ে গেলে আমি তেঁতুলের যে কাঠটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর আমি প্যাকেট মশলার অর্ধেক মশলাটা এখানে ব্যবহার করব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি 1 টেবিল চামচ নিয়েছি লাল মরিচের গুঁড়ো, পরিমাণ মতো নিয়েছি লবণ, দিয়ে ভালোভাবে মশলাটা কষালাম। আর অবশ্যই তেহরি রান্নায় সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ সরিষার তেলই তেহরি রান্নার মূল উপকরণ। সয়াবিন তেলে রান্না করা যায় না তা না, রান্না করা যায়, তবে আসল স্বাদটা কখনোই পাওয়া যাবে না যদি সয়াবিন তেলে রান্না করেন। পরে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম, কিন্তু মনে হচ্ছিল পাতিলটা অনেক বেশি ছোট হয়ে গেছে। পরবর্তীতে আমি অন্য একটা পাতিল নিলাম, নিয়ে ভালোভাবে কষিয়ে এখানে আমি গরম পানি ব্যবহার করব। যখন এভাবে মাংসের উপরে ভেসে উঠবে সেই পর্যায়ে আমি গরম পানিটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার ঢাকনা দিয়ে রান্না করব। এটা যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয়ে যাচ্ছে, কমপক্ষে 80% সেদ্ধ হতে দিতে হবে। 80% সেদ্ধ হয়ে গেলে তখন আমি উঠিয়ে নেব। এই যে আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে 80%। এই পর্যায়ে আমি গোশগুলো উঠিয়ে নেব, তবে মশলাগুলো এইখানেই থাকবে, কারণ আমি কিন্তু পোলাও চালটা আলাদাভাবে ভাজবো না। এই মশলাটার মধ্যেই পোলাও চাল এবং কিছুটা আলু দিয়েছি। আলু দিয়ে তারপরে ভালোভাবে একটু নেড়ে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট শুধু মশলাটার সাথে মিশালেই হবে। আর এখানে গোশের পরিমাণ মতো আমি লবণ দিয়েছিলাম আর এখানে চালের পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, তাহলে একদমই পারফেক্ট হবে। তারপরে ভালোভাবে মশলা মেশানো হয়ে গেলে আমি এখানে কয়েকটা কাঁচা ঝাল দিয়েছি আর এখানে গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানিটা দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী। আর ব্যবহার করেছি লিকুইড দুধ। এবার আমি ঢাকনা দিয়ে এটা যতক্ষণ পর্যন্ত ফুটে না ওঠে ততক্ষণ পর্যন্ত রান্না করব। এই পর্যায়ে চলে আসলে আমি যে গোশটা উঠিয়ে রেখেছিলাম গোশটা এর মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। গোশটা চালের সাথে ভালোভাবে মিশাতে হবে, যাতে মশলাটা প্রত্যেকটা চালের গায়ে ভালোভাবে মিশে যায়। এভাবে মিশিয়ে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের মতো রান্না করব, কারণ এখনও কিন্তু পুরোপুরি পানিটা শুকিয়ে যায়নি, কিছুটা পানি এখনও রয়েছে। আমি আরও 10 মিনিট রান্না করার শেষে এই যে দেখেন আমার ফাইনাল লুক। আর মাঝখানে একটু ঘি দিয়ে নেবেন, আমার এটা স্কিপ হয়ে গেছে। আমি ঘি দিয়ে নিয়েছিলাম, কিন্তু তখন দেখা যায় ক্যামেরাটা অফ ছিল আর খেয়াল করতে পারিনি। আমার একদমই রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর সেদ্ধ হয়েছে কিনা আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন অনেক গরম, হাত দিয়ে ধরাই যাচ্ছিল না। তারপরও আমি একটু দেখিয়ে দিলাম যে আলুগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট। এখন আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম, দিয়ে এখন কিন্তু পরিবেশন করে নিতে পারেন। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও ততটাই মজার হয়েছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।